আপনারা জানেন যে আগামীকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের মামলা, যেটি জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগ, সেই মামলার রায় আগামীকালকে ঘোষণা হওয়ার কথা আছে। আমরা আশা করছি যে কালকেই এই ট্রাইব্যুনাল উক্ত মামলার রায় ঘোষণা করবেন। প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা এই মামলার রায় রিসিভ করার জন্য প্রস্তুত আছি এবং আমরা আগেও বলেছি যে এই মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে যে 5টি অভিযোগ আনা হয়েছিল, প্রসিকিউশন 5টি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং প্রসিকিউশন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করেছে ট্রাইব্যুনালের। শুধু তাই নয়, এবং এই আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এই মামলায় বা এই ঘটনায় যারা ভিকটিম আছে, শহীদ আছে, আহত পরিবার আছে, তাদের বরাবর হস্তান্তরের প্রার্থনা আমরা জানিয়েছিলাম। ট্রাইব্যুনাল ন্যায় বিচারের স্বার্থে যে আদেশ দিক না কেন প্রসিকিউশন সেটা মেনে নেবে। এবং ইতিপূর্বে আপনারা দেখেছেন যে ট্রাইব্যুনালের বেশ স্পেশাল প্রসিডিংসগুলো আমরা ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করেছি। আগামীকালকে রায়ের যে অংশটুকু ট্রাইব্যুনাল এখানে পড়ে শোনাবেন, সেই অংশটুকুও ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ টেলিভিশনের সাথে চুক্তিবদ্ধ যে কয়েকটি সংস্থা আছে এবং বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে এদেশের সকল গণমাধ্যম সরাসরি সম্প্রচার করতে পারবেন। এটাই। আর আমরা তো বলেছি যে আমরা সর্বোচ্চ শাস্তি আশা করি। জি, আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থানের পরে পুনর্গঠিত ট্রাইব্যুনালের আগামীকালকে যে রায়টি হতে যাচ্ছে, এটি সর্বপ্রথম রায়। এবং এই ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের পরে যে কয়েকটি সংশোধনী এসেছে আইনে, তার মধ্যে অন্যতম হলো যে 24-এর আগের ট্রাইব্যুনালে নাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হলেও সেখানে আন্তর্জাতিক আইনের কোনো প্রযোজ্যতা ছিল না। জুলাই গণঅভ্যুত্থানের পরে আইন সংশোধন করে আন্তর্জাতিক আইন অর্থাৎ রোম স্ট্যাটিউটে যে আন্তর্জাতিক আইনের সংজ্ঞা এবং অ্যাপ্লিকেবিলিটি আছে সেটা এখানে প্রযোজ্য করা হয়েছে। দ্বিতীয় যে অন্যতম সংশোধনীটা করা হয়েছে সেটা হলো দণ্ডের পাশাপাশি, অর্থাৎ কারাদণ্ড বা মৃত্যুদণ্ডের পাশাপাশি এখানে আরেকটি দণ্ডকে এখানে সংযোজিত করা হয়েছে। তা হলো আসামিদের সম্পদ বাজেয়াপ্ত করে ভিকটিম, আহত, নিহত বা এই ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত তাদের বরাবর হস্তান্তর করা। কেন আমরা এটা চাচ্ছি? যেহেতু এটা আইনে আছে এবং একটি মানুষের প্রাণের বিনিময় তো আসলে কখনো দেওয়া সম্ভব না। রাষ্ট্র মাঝে মধ্যে ওই প্রাণের বিনিময়ে তাদের পরিবারকে সচ্ছল করার জন্য, যে ব্যক্তিটি দুনিয়া থেকে চলে গেলেন সে পরিবারে যে কন্ট্রিবিউশনটা করতেন তার কিছুটা পূরণ করার জন্য এই সকল বিধান রেখে থাকেন। যেহেতু এই ট্রাইব্যুনালে ফাইন্যান্সিয়াল কম্পেনসেশনটা আছে, আমরা সেজন্য এটা চেয়েছি। আগামীকালকে জাজমেন্টে চলমান অন্য যে মামলাগুলো আছে বিচারাধীন, সেটাতে কোনো প্রভাব ফেলবে কিনা? নিম্ন আদালতে মামলা আছে, আরও অনেক মামলা রয়েছে সিমিলার ম্যাটার, অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থান চলাকালে যে কয়েকটি অভিযোগ আমরা এই ট্রাইব্যুনালে এনেছি, এই সেম অভিযোগে যদি এই 3 জন আসামির বিরুদ্ধে বাংলাদেশের অন্য কোনো আদালতে কোনো মামলা চলে থাকে সেগুলো আর চলবে না। কারণ এটা আমাদের কনস্টিটিউশনাল রাইটস, প্রত্যেকটি নাগরিকের উপরে যে একই অভিযোগে কোনো ব্যক্তিকে দুবার শাস্তি বা দুবার বিচার করা যাবে না। অতএব এর বাইরে যদি অন্য কোনো অভিযোগ থেকে থাকে তবে সেটি চলতে পারে, কিন্তু এখানে যে 5টি অভিযোগ এখানে ডিসপোজাল করা হচ্ছে, সেই 5টি অভিযোগে অন্য কোথাও কোনো মামলা করাও যাবে না, আর যদি মামলা থাকে সেটা আর চলবে না। আমরা একটু 5টা অভিযোগ জানতে চাচ্ছি, আপনি যদি একটু বলতেন আজকে জি, খুবই ছোট করে বলছি। 5টা অভিযোগ হলো 14ই জুলাই 2024 সালে গণভবনে অনুষ্ঠিত একটা সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনরত ছাত্র জনতাকে রাজাকার বলে সম্বোধন করেন। এটা একটি উস্কানিমূলক বক্তব্য। তারই প্রেক্ষিতে ওই 14 তারিখ রাতে তিনি তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামাল সাহেবের সাথে ফোনে কথোপকথনে আন্দোলনকারী ছাত্রদের উপরে নির্যাতন এবং নিপীড়নের আদেশ এবং নির্দেশ এবং উস্কানি প্রদান করেন। তারই ফলশ্রুতিতে আবু সাইদ সহ 16 তারিখে 6 জন ছাত্র জনতা নিহত হন। এটি একটি অভিযোগ। দ্বিতীয় অভিযোগটি হলো 18ই জুলাই 2024 তারিখে তৎকালীন প্রধানমন্ত্রী সাবেক ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলেনুর তাপসের সঙ্গে একটি ফোনে কথোপকথন করেন। সেখান থেকে দেখা যায় যে উনি আন্দোলনরত ছাত্র জনতার উপরে মারণাস্ত্র অর্থাৎ লেথাল ওয়েপন ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। হেলিকপ্টার ব্যবহার করে গুলি এবং ড্রোন ব্যবহার করে ছাত্র জনতার অবস্থান নির্ণয়ের নির্দেশ দিয়েছেন। এর মাধ্যমে সারা দেশব্যাপী লেথাল ওয়েপন ব্যবহার করে 1400 ছাত্র জনতা নিহত হয়েছেন, হাজার হাজার ছাত্র জনতা আহত হয়েছেন। এটি এই মামলার দ্বিতীয় অভিযোগ। তৃতীয় অভিযোগটা ছিল রংপুরে আবু সাইদকে হত্যা। চতুর্থ অভিযোগটা ছিল চাংখারপুলে শহীদ আনাস, ইয়াকুব,
সহ 6 জনকে হত্যা। পঞ্চম অভিযোগ ছিল আশুলিয়াতে 6 জনকে হত্যার পরে তাদের লাশ পুড়িয়ে দেওয়া। এই 5টি অভিযোগে আমরা ফর্মাল চার্জ সাবমিট করেছিলাম। চার্জ হিয়ারিং সেভাবে করেছি। ট্রাইব্যুনাল চার্জ ফ্রেমিংয়ের ক্ষেত্রে আমাদের ফর্মাল চার্জটাকে কিছুটা রিশাফেল করেছেন, মানে ওনারা 5টি অভিযোগকে আরেকটু বাড়িয়েছেন বা কিছু রিশাফেল করেছেন। এখন জাজমেন্টের ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবেন যে এটা আমাদের চাওয়া অনুযায়ী করবেন নাকি ট্রাইব্যুনালের মতো করবেন। আপনারা তো প্রমাণ করতে পেরেছেন, মনে করে যে এই 5টি অভিযোগে আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি। আরেকটা বিষয় আসছে আলোচনায় যে এই ধরনের মামলায় আমাদের ক্রিমিনাল জুডিসপ্রুডেন্স যেটা আমাদের দেশে সিআরপিসি আছে, সেখানে জামিন প্রদানের ক্ষেত্রে নারীকে, অসুস্থকে এবং কিশোর বালক শিশুদেরকে প্রিভিলেজ দেওয়া আছে, কিন্তু রায় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয় নাই, আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই। অর্থাৎ রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক, তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্র্যাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে, বা মামলা প্রমাণ না হলে খালাস প্রদান করা হবে। একটা বিষয়, মানে এক্ষেত্রে তো স্টেট ডিফেন্স আইনজীবী আছে, জি, সেই প্রক্রিয়াটা কি হবে? এই স্টেট ডিফেন্স ছিল, এবং এই ট্রাইব্যুনালের প্রথম যে রায়টা হয়েছে মাওলানা আবুল কালাম আজাদ সাহেবের, সেটিও স্টেট ডিফেন্স দ্বারা পরিচালিত একটি মামলা ছিল, এবং আমাদের আইনে স্টেট ডিফেন্স দিয়ে যারা অনুপস্থিত আসামি আছে তাদের বিচারের ব্যবস্থা আছে। আইনে পরিষ্কার করে বলা আছে যে যদি আসামি পলাতক হয় তাহলে রায় প্রদানের পর থেকে 30 দিনের মধ্যে উনি আপিল করতে পারবেন, যদি উনি গ্রেফতার হন অথবা উনি ট্রাইব্যুনালে এসে সারেন্ডার করেন।